ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে, সে সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। তো নোটিশের ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 7 আগস্ট 2025 ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিফারেন্ট ডিসিপ্লিন ইন দ্য ক্যাডার অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস, ওকে, ওর MES। তাহলে এখানে আলোচনা করব কতগুলো সিটের ভ্যাকেন্সি আছে, সেই নাম্বারটা হলো 621, ওকে। এবং এখানে কোন কোন সাবজেক্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, টোটাল 47টা ডিসিপ্লিনারিতে অর্থাৎ 47টা সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে। এবং এই যে সাবজেক্টগুলো রয়েছে এটাকে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করলাম। ইয়েলোতে যেগুলো রয়েছে দেখো, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, ফিজিওলজি, দিস আর দ্য প্রি ক্লিনিক্যাল অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সাবজেক্ট। এই প্রি ক্লিনিক্যাল অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সাবজেক্টে MD করলে একটা সুবিধা থাকে বা একটা অসুবিধা থাকে, সেটা হলো সেইভাবে কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করার স্কোপটা কম থাকে। তাহলে এই সাবজেক্টগুলোতে যারা MD করেছে তাদের একটাই মেনলি উদ্দেশ্য থাকে যে MES এ জয়েন করা অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাহলে এই সাবজেক্টগুলোতে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে ইন্টারভিউটা হবে সেখানে কিন্তু কম্পিটিশনটা বেশ ভালো মাত্রার একটা কম্পিটিশন থাকবে। এরপরে দেখো যেগুলো পিঙ্ক বা পার্পলে তোমরা দেখতে পাচ্ছ, কার্ডিয়াক অ্যানাস্থেসিয়া, কার্ডিওলজি, CTVS, ক্রিটিক্যাল মেডিসিন, এন্ডোক্রিনোলজি, এখানে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ। এবং এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো হলো সুপার স্পেশালিটি সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টগুলোতে DM বা MCH করার পর সেই ক্যান্ডিডেটরা কিন্তু এই ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে। এবং বাকি যে সাবজেক্টগুলো রইল, চেস্ট মেডিসিন, ডার্মাটোলজি, ENT, FMT, আচ্ছা FMTটা কিন্তু প্রি অ্যান্ড প্যারাক্লিনিক্যালের মধ্যে চলে আসবে, গাইনিওপস, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, অপথলমো, অর্থোপেডিক, পেডিয়াট্রিক মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন, রিহ্যাবিলিটেশন, সাইকিয়াট্রি, রেডিওথেরাপি, রেডিও ডায়াগনোসিস, ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন। এই সাবজেক্টগুলোতে MD/MS করার পরে ক্যান্ডিডেটরা আসবে এবং এই সাবজেক্টগুলোতে বেশ ভালো মাত্রায় কিন্তু একটা কম্পিটিশন হবে, সেই সম্বন্ধে আমি পরে আলোচনা করবো। তাহলে কোন কোন সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পদ ফাঁকা রয়েছে সেটা তোমরা দেখতে পেলে। এরপর আলোচনা করবো তাহলে কোয়ালিফিকেশান কী। সবার ফার্স্ট যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে একটা MBBS ডিগ্রি লাগবে এবং তার সাথে লাগবে সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি। সেটা MD/MS হতে পারে বা সেটা DNB হলেও কিন্তু হতে পারে। সিগনিফিকেন্ট এবারে গুরুত্বপূর্ণ যেটা DNB, আগে কিন্তু DNB থাকলে MES এ জয়েন করা যেত না, এখন DNB করা থাকলেও কিন্তু MES এ জয়েন করা যায়। এবং তার সাথে অবশ্যই খুব ইম্পর্টেন্ট সেটা হলো সিনিয়র রেসিডেন্টশিপ থাকতে হবে, অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। অর্থাৎ কেউ MBBS MD করে নেওয়ার পরে 3 বছর এসআরশিপ থাকে, এই 3 বছর এসআরশিপের 1 বছর এসআরশিপ কিন্তু মেডিকেল কলেজে থাকে এবং বাকি 2 বছর এসআরশিপ আদার্স মহকুমা হাসপাতালে থাকে। তাহলে ওই যে 1 বছর এসআরশিপ মেডিকেল কলেজে থাকে তারাই কিন্তু এই সিনিয়র, তারাই কিন্তু এটার জন্য এলিজিবল হবে। এর মধ্যে একটা বা দুটো ব্যাচ রয়েছে যারা MD/MS পাস করে গেছে কিন্তু তাদের 3 বছর এসআরশিপই কিন্তু মহকুমা হাসপাতালে হয়েছে বা BPHCগুলোতে হয়েছে, তাদের কিন্তু এসআরশিপ মেডিকেল কলেজে হয়নি, তারা কিন্তু এলিজিবল হবে না, ওকে। তাহলে সেই দুটো ব্যাচ কিন্তু পারবে না, বা দুটো বা একটা ব্যাচ যারা MD/MS পাস করে গেছিলো তাদের জন্য এটা বললাম। এখন প্রশ্ন হচ্ছে, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে GDOMO থাকলে কিন্তু MES এ জয়েন করা যায় না, কেন তাহলে জয়েন করা যায় না? দেখো GDOMO করার পরে 3 বছর পরে কী করা হয়, সার্ভিস কোটা পাওয়া যায়। 3 বছর সার্ভিস কোটা পাওয়ার পরে 3 বছর সে MD/MS কমপ্লিট করলো এবং MD/MS কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে কিন্তু আবার স্পেশালিস্ট মেডিকেল হিসেবে সে পোস্টেড হয়ে যায়। তাহলে MD/MS কমপ্লিট হয়ে যাওয়ার পর সে যদি আবার স্পেশালিস্ট মেডিকেল হিসেবে পোস্টিং পেয়ে যায় তাহলে তার তো আর এসআরশিপ করা হচ্ছে না কোনো মেডিকেল কলেজের আন্ডারে। তাহলে মেডিকেল কলেজের আন্ডারে যদি এসআরশিপ না করা হয় বা সিনিয়র রেসিডেন্টশিপ না করা হয় তাহলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল হবে না। এবং ওই জন্য বলেছিলাম যে যারা GDOMO-তে জয়েন করছো তারা কিন্তু MES-এ আসতে পারবে না। আগে হয়তো হতো কিন্তু এখন কিন্তু এটা একেবারেই পসিবল হবে না, ওকে। এরপর চলেছে তাহলে এজের রিল্যাক্সেশন, নট মোর দেন 45 ইয়ার্স অফ এজ, এবং ক্যাটাগরি ওয়াইজ এজের একটা রিল্যাক্সেশন রয়েছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নেবে, ওকে। তাহলে এরপর আলোচনা করবো মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে সবার প্রথমে রয়েছে একাডেমিক মার্কস 75 মার্কস। 75 মার্কসের মধ্যে MBBS ডিগ্রির জন্য রয়েছে 25 মার্কস এবং FMG যারা রয়েছে তাদের জন্য রয়েছে 25 মার্কস। পোস্ট গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনের জন্য রয়েছে 40 মার্কস, অর্থাৎ 40 + 25, এটা তো সবাই পেয়ে যাবে, ওকে। এরপরে আসি পাবলিকেশন ইন জার্নাল। এই জার্নাল পাবলিকেশনে রয়েছে 10 মার্কস। কী রয়েছে জার্নাল পাবলিকেশনে? 2 মার্কস পার পাবলিকেশন উইল বি অ্যাওয়ার্ডেড সাবজেক্ট টু ম্যাক্সিমাম 10 মার্কস অর 5, অর্থাৎ 5টা জার্নালের জন্য 10 মার্কস, একটা জার্নালের জন্য 2 মার্কস, দুটো জার্নালের জন্য 4 মার্কস, এইভাবে করে ডিস্ট্রিবিউশন হবে এবং ম্যাক্সিমাম 10 মার্কস এখানে পাবে। এর মধ্যে যারা MD করে নিয়েছে তারা PG করার সময় তাদের জার্নাল পাবলিশ করতে হয়, তো তারা সেখানে 2 নাম্বার পেয়ে যাবে। এরপরে কেউ যদি আর এক্সট্রা পাবলিশ করে থাকে সে ডেফিনেটলি সে এখানে জার্নাল পাবলিকেশনে কিন্তু অনেকটা মার্কস বেশি পাবে এবং এখানে কিন্তু সে অন্যদের থেকে এগিয়ে যাবে, ওকে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো এক্সপিরিয়েন্স মার্কস, এর জন্য রয়েছে 10। দেখো কি এক্সপিরিয়েন্স চাইছে, 1 ইয়ার অ্যাজ
সিনিয়র রেসিডেন্ট ইন দ্য কনসার্ন সাবজেক্ট ইন এ রিকগনাইজড অর পারমিটেড মেডিকেল কলেজ। তাহলে এখানে যদি আমার মার্কসের স্ল্যাবটা দেখি, যারা 3 বছরের রিসার্চশিপ কমপ্লিট হয়ে গেছে, মেজরিটি অফ ক্যান্ডিডেট কিন্তু এই ক্যাটাগরিরই থাকবে। তারা দেখো, তাহলে তারা লেস দেন 48 এই ক্যাটাগরিতে চলে আসছে, এবং তাহলে তারা কিন্তু 4 মার্কস এক্সট্রা পাবে। ওকে, তাহলে দেখো এমবিবিএসের জন্য 25 মার্কস সবাই পাবে, এমডি জন্য 40 মার্কস সবাই পাবে। এরপরে ডিপেন্ড করছে 2 থেকে 10 মার্কস, এটা তোমরা যেভাবে জার্নাল পাবলিশ করেছিলে তার উপরে, এবং তার সাথে এক্সপিরিয়েন্সের মার্কসটা ডিপেন্ড করছে। যারা 3 বছর রিসার্চশিপ কমপ্লিট করে আসছে তারা এখানে আরও কিন্তু এক্সট্রা 4 মার্কস পেয়ে যাবে। ওকে, এবং যারা 1 বছরের রিসার্চশিপ কমপ্লিট করেছে তারা কিন্তু কোনো এক্সট্রা মার্কস পাবে না। যারা 2 বছর করেছে তারা 2 মার্কস পাবে। ওকে, তাহলে যাদের রিসার্চশিপ আগে কমপ্লিট হয়েছে বা যারা আগে এমডি করেছে তারা ডেফিনেটলি এখানে একটা অ্যাডভান্টেজ পাবে। এবং এক্ষেত্রে তাহলে মনে হচ্ছে যে 3 বছর রিসার্চশিপ করার পর তাহলে বাকিগুলো কেন দিয়েছে, ধরো লেস দেন 72 মার্কস, 6 বছর 7 বছর এক্সপিরিয়েন্স। এইটা এই কারণেই বলছি, কারণ 2021 সালে একটা ডেমোস্ট্রেটার বা আরএমও বা ক্লিনিক্যাল টিউটরের রিক্রুটমেন্ট বেরিয়েছিল। তো সেই সময় অনেক ক্যান্ডিডেট কিন্তু ডেমোস্ট্রেটার বা আরএমও হিসেবে জয়েন করেছিল, এবং তারা এমডি করার পরে তারা প্রায় আরও 4 বছর কিন্তু ওই পদেই রয়ে গেছে। তাহলে তারা যদি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এই ইন্টারভিউতে যায়, তাদের নাম্বারটাও স্বভাবতভাবে অনেক এগিয়ে থাকবে, এবং তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু খুব সহজেই তারা হয়ে যাবে, এবং এই জন্য ইয়ারের এক্সপিরিয়েন্সটা এখানে মেনশন করা রয়েছে। ওকে, তাহলে এরপর আলোচনা করব স্যালারি কত হয়। ওকে, অনেকের এটা জানার ইচ্ছে রয়েছে। স্যালারি তাহলে যদি হয়, এখানে বেসিক পে হচ্ছে 68,400, ডিএ 18% ডিএ, তার সাথে হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স 500, এবং নন প্র্যাকটিসিং অ্যালাউন্স কিন্তু 24%। জিডিওতে কিন্তু বেসিকের 20% ছিল, এক্ষেত্রে কিন্তু 24% হয়। তাহলে এগুলো মিলিয়ে যদি হয় তাহলে স্টার্টিং স্যালারি থাকবে 1,08,000। ওকে, তাহলে এটা হলো স্টার্টিং স্যালারি অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাহলে এরপরে জানবো প্রোজ অ্যান্ড কন সম্বন্ধে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে কি জয়েন করা উচিত কি জয়েন করা উচিত নয়। তাহলে অবশ্যই অ্যাডভান্টেজ কি, একটা জব সিকিউর থাকছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্যালারি তুমি 1,10,000 থেকে স্যালারি পাচ্ছ, এবং জবটা সিকিউর থাকছে। ট্রেনি রিজার্ভটা কি, ধরো কেউ এমডি করে নিল, ধরে নিল কেউ মেডিসিন এমডি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করলো, 3 বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে চাকরি করলো, এবং তারপরে সেই 3 বছর পরে যদি সে ডিএম করতে যায়, তাহলে সে যখন ডিএম করবে সে কিন্তু টিআর পাবে, অর্থাৎ সে যা স্যালারি পাচ্ছিল 3 বছর চাকরি করার পর স্যালারি ধরো 1,10,000 থেকে বেড়ে 1,15,000 হয়ে গেছে, তাহলে সে যখন ডিএম করতে যাবে বা এমসিএইচ করতে যাবে সে কিন্তু 1,15,000 স্যালারিটাই পাবে, এবং ডিএম বা এমসিএইচ করে আসার পরে তাকে কিন্তু আবার বন্ড সার্ভিস করতে হবে না, সে আবার এসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করবে। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ, স্যালারি পাচ্ছে, গুড প্র্যাকটিস। এখন দেখো এমবিবিএস এমডির পাশে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেখাটা থাকে, আমার মনে হয় প্র্যাকটিসটা প্রাইভেটে আরও ভালো হয়। ওকে, এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। তাহলে সেটার জন্য কিন্তু অনেকে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাইছে মেডিকেল কলেজে। এর মধ্যে এনজয় টিচিং, যারা পড়াতে ভালোবাসে তাদের জন্য অবশ্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই পদটা অবশ্যই ওয়েলকাম তাদের জন্য। এবং অনেকে এমএসভিপি বা প্রিন্সিপাল হতে চায়, তাহলে তাদেরকে প্রথমে এমইএসে জয়েন করতে হবে, অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট, এইচওডি, প্রিন্সিপাল এইভাবে হওয়া যায়, বা অনেকে এমএসভিপি এই পদটাকে অনেকে আসতে চায়, তাদের জন্য তাহলে একটাই উপায়, তোমাদেরকে এমইএসে জয়েন করতে হবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে হবে। এবার তাহলে সে কনস কী কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। একটা হচ্ছে ট্রান্সফার, এটা কিন্তু সবথেকে বড় একটা প্রবলেম। এখন কোচবিহার থেকে আমার ডায়মন্ড হারবার থেকে পুরুলিয়া সব জায়গাতে মেডিকেল কলেজ হয়ে গেছে, তাহলে সব জায়গাতে তোমার যে কোনো জায়গাতে ট্রান্সফার হতে পারে, এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে, তবেই এমইএসে আসতে হবে। আর যদি ট্রান্সফারের প্রিপারেশন না থাকে তাহলে কিন্তু এমইএস তোমাদের জন্য নয়। নিউ এরিয়া লেস প্র্যাকটিস, এবার ধরো কেউ এখন একটা এরিয়াতে চেস্ট ফিজিশিয়ান হিসেবে ভালো প্র্যাকটিস করছে, সেখান থেকে তার ট্রান্সফার অন্য কোনো মেডিকেল কলেজে হয়ে গেল, এবার সে অন্য মেডিকেল কলেজে গিয়েতে তার প্র্যাকটিস করা খুব সময় লাগবে। ওকে, তাহলে এর তুলনায় জিডিএমও ভালো বা স্পেশালিস্ট মেডিকেল অফিসার ভালো, নিজের এরিয়াতেই পোস্টিং থাকবে, স্পেশালিস্ট হিসেবে খুব একটা বেশি ট্রান্সফার হয় না, এবং সেক্ষেত্রে নিজের এলাকাতে কিন্তু একটা ভালো প্র্যাকটিস সবাই জমিয়ে নেয়। এরপর হচ্ছে বায়োমেট্রি মানে এখন কিন্তু অ্যাটেন্ডেন্স, আধার অর ফেস বেসড বায়োমেট্রি হয়ে গেছে, অর্থাৎ অ্যাটেন্ডেন্স কিন্তু মাস্ট। এই নয় যে আমার নর্থ বেঙ্গলে পোস্টিং হয়ে গেল বা মালদাতে পোস্টিং হয়ে গেল, আমি কলকাতায় থেকে গেলাম 2 দিন ডিউটি করে চলে এলাম, সেটা কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। তাই এটা জেনেই কিন্তু এমইএসে আসা উচিত। ওকে, তাহলে এরপরে মনে হচ্ছে কতজন ক্যান্ডিডেট এটার জন্য অ্যাপিয়ার করবে। এটার জন্য অ্যাপিয়ার করবে প্রায় 2,500 থেকে 3,000 ক্যান্ডিডেট এটার জন্য অ্যাপিয়ার করবে, এবং সিট তোমরা দেখতে পাচ্ছ 621, অর্থাৎ 621টা সিটের জন্য কিন্তু 2,500 থেকে 3,000 ক্যান্ডিডেট অ্যাপিয়ার করবে। এরপর দেখা যাক
ওকে, তাহলে আর কিছু প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। অল দ্য বেস্ট ফর ইউর ইন্টারভিউ। ওকে, চলো, থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।